1984 জর্জ ওরওয়েল রচিত একটি ডিস্টোপিয়ান উপন্যাস। আজকের এই ভিডিওতে আমরা এই উপন্যাসটির কাহিনী নিয়ে আলোচনা করব। ওশেনিয়া একটি কাল্পনিক দেশ এবং লন্ডন শহরকে এখানে একটি হতাশার শহর হিসেবে দেখানো হয়, যেখানে চারিদিকে দারিদ্রতা, অনাহার, পর্যাপ্ত পানীয় জলের অভাব এবং চারিদিকে অসুখ। গল্পটি শুরু হয় এইভাবে। এপ্রিল মাসের একটি ঠান্ডা ঝলমলে দিন এবং ঘড়িতে তখন 13টা বাজে। শুনতে অসম্ভব মনে হলেও এই কাল্পনিক রাষ্ট্র ওশেনিয়াতে 13টা বাজে এবং এই 13টা বাজার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে কোথাও একটা বড়সড় গণ্ডগোল আছে। গণ্ডগোলটা কোথায় সেটা তোমরা এই নোভেলটি পড়লেই বুঝতে পারবে। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের হিরোকে দেখতে পাই। আমাদের গল্পের এই হিরোর নাম উইনস্টন স্মিথ এবং তার বয়স 39 বছর। এই শহরের শাসক দলের একজন আউটার পার্টি মেম্বার হিসেবে কাজ করে। তার ঘরের দেয়ালে একটি বড় পোস্টারে একটি বড় বড় মোচওয়ালা একটি মানুষের ছবি, আর তার নিচে লেখা বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, মানে বড় ভাই তোমাকে দেখছে। এই কাল্পনিক শহরে সে মিনিস্ট্রি অফ ট্রুথ এ কাজ করে। এখানে সে একজন ক্লার্ক হিসেবে কাজ করে। তার কাজ হচ্ছে ইতিহাসকে নষ্ট করা, কারণ এই কাল্পনিক রাষ্ট্রের প্রধান নেতা বিগ ব্রাদার মানে বড় ভাই, সে আদেশ দিয়েছে সমস্ত ইতিহাস বইকে পুড়িয়ে দাও এবং সে দলের কথা মতন নতুন করে এক মিথ্যের ইতিহাস লিখছে। কিন্তু এই সব কাজ করতে তাকে একদম ভালো লাগে না, যেমন ইতিহাসকে ম্যানিপুলেট করা, মিথ্যা মিথ্যা তথ্য অ্যাড করা, এইসব। সরকারের বিরোধিতা করে এমন যে কোনো ব্যক্তিকে এই দল পৃথিবী থেকে, এমনকি ইতিহাস থেকেও তার নাম মুছে দেয় এবং তাকে আনপারসন ঘোষণা করে। এবং এই কাজটি এতটা স্মুথভাবে করা হয় যে মনে হয় যেন সেই ধরনের মানুষের এই পৃথিবীতে কোনোদিন অস্তিত্বই ছিল না। উইনস্টন স্মিথ সে দলকে মনে মনে ঘৃণা করে, কিন্তু প্রকাশ্যে কিচ্ছু বলতে পারে না। সে প্রচণ্ড চিন্তিত, তার কপালে ভাঁজ, কারণ সে মনে মনে দলকে অপছন্দ করলেও তার মনের চিন্তাভাবনা অকপটে কাউকে ব্যক্ত করতে পারে না, কারণ এখানে কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এই মৃত শহরে একমাত্র আমাদের গল্পের হিরো উইনস্টন স্মিথ সে একটু আলাদা ধরনের, সে একটু অন্যরকম চিন্তাভাবনা করে। তার চিন্তাভাবনার সঙ্গে অন্য কারও মিল নেই। সে নিজে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার কথা ভাবতে থাকে, কিন্তু সে একাই দলের বিরুদ্ধে কি করে লড়াই করতে পারে, কারণ বিগ ব্রাদারের দল বিশাল শক্তিশালী দল, আর এখানে সরকারের বিরুদ্ধে কেউ একটি কথাও বলতে পারে না। একদিন সে লুকিয়ে একটি পুরনো ভাঙাচোরা দোকান থেকে একটি ডায়েরি কিনে নিয়ে আসে। এখানে বলে রাখি যে এখানে পার্সোনাল ডায়েরি রাখা অত্যন্ত অন্যায় কাজ, তাই সে চুপি চুপি ডায়েরিটি কিনে আনে এবং একটি জায়গায় লুকিয়ে রাখে, টেলিস্ক্রিনের নজরদারির আওতার বাইরে। এখানে একটি জিনিস বলে রাখা প্রয়োজন যে প্রত্যেকটি বাড়িতে বড় বড় টেলিস্ক্রিন বসানো আছে। এই টেলিস্ক্রিন 24 ঘন্টা চালু থাকে এবং এই টেলিস্ক্রিনে সরকারের কার্যকলাপ দেখানো হয় আর নজরদারি চালানো হয়, অনেকটা মনে করো সিসিটিভির মতন। যে ভাঙাচোরা দোকান থেকে উইনস্টন স্মিথ এই ডায়েরিটি কিনেছিল, সেই ভাঙাচোরা দোকানটির মালিক হচ্ছে মিস্টার চ্যারিংটন। এই নামটা তোমরা ভালোভাবে মনে রাখো, মিস্টার চ্যারিংটন। যে ভাঙাচোরা দোকান থেকে এই উইনস্টন স্মিথ ডায়েরি কিনেছিল, সেই ভাঙাচোরা দোকানটির মালিক হচ্ছে মিস্টার চ্যারিংটন। ডায়েরিতে সে তার নিজের ফিলিংস, ইমোশন, দলের প্রতি তার চিন্তা ভাবনা লিখতে থাকে। মানুষ ডায়েরিতে না বলা কথাগুলোই তো লেখে। ডায়েরিতে সে বড় ভাই এবং পার্টির সমালোচনা করে এবং এই ডায়েরিটিকে খুব সযত্নে লুকিয়ে রাখে। এই ডায়েরি এই মৃত শহরে তাকে বাঁচিয়ে রাখে, কারণ সত্য কথা না বললে, না লিখলে শরীর ও মন দুটোই খারাপ করে। উইনস্টন স্মিথ সে মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করত এবং সেই একই দপ্তরে কাজ করত একটি মেয়ে, যে মেয়েটির কালো চুল ছিল এবং তাকে কালো চুলওয়ালা মেয়ে নাম দেওয়া হয়। পরবর্তীতে আমরা তার নাম জানতে পারি যে তার নাম হচ্ছে জুলিয়া। এই জুলিয়া হচ্ছে আমাদের গল্পের নায়িকা।
জুলিয়া একটি ইয়াং ওম্যান এবং সে দলের হয়ে কাজ করে, কিন্তু সে দলের মধ্য থেকেও ছোটোখাটো দলের বিরুদ্ধে ইল্লিগাল কাজ করে থাকে এবং এই কাজ করতে তাকে খুব মজা লাগে। স্মিথ জুলিয়াকে দেখে এবং তাকে তার ভালো লাগে, কিন্তু এই জুলিয়াকে সে সন্দেহ করে যে সে হয়তো একটা স্পাই বা সরকারের এজেন্ট অর্থাৎ গুপ্তচর। এই জন্য সে তাকে ঘৃণা করতে শুরু করে। গল্পের হিরো স্মিথ সে একদিন একটি পতিতালয়ে যায় এবং সেখানে একটি বৃদ্ধা প্রস্টিটিউটের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়। এরপর টেলিস্ক্রিনের আওতার বাইরে একদিন একটি ভিড় জায়গায় জুলিয়া স্মিথকে একটি কাগজের টুকরো দেয়, আর তাতে লেখা ছিল আই লাভ ইউ। অর্থাৎ এই জুলিয়া সেও স্মিথকে পছন্দ করে, কিন্তু স্মিথ ভেবেছিল যে এই জুলিয়া সে হয়তো সরকারের একজন গুপ্তচর, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আলাপ হয় এবং জানতে পারে যে জুলিয়া সেও কিন্তু দলকে পছন্দ করে না। স্মিথ এবং জুলিয়া তাদের দুজনের চিন্তাভাবনা একই রকম, তো তারা দুজন মিলে দলের বিরুদ্ধে বিরোধিতা করার কথা ভাবে। কিন্তু জুলিয়া বলে যে তুমি যেটা ভাবছো এটা অসম্ভব ব্যাপার। জুলিয়া তাকে বলে যে আমিও দলকে পছন্দ করি না এবং দলের মধ্যে থেকে দলের বিরোধিতা করার জন্য ছোটোখাটো কাজ করে থাকি এবং এগুলো করে মজা পাই এবং আমাকে কেউ ধরতেও পারে না। কিন্তু স্মিথ এখানে অনেক বড় বিদ্রোহের কথা বলছে, যেটি ভয়ঙ্কর ব্যাপার। একদিন স্মিথ এবং জুলিয়া তারা একটি নির্জন জায়গায় গাছের নিচে বসে একটু একান্তে সময় কাটাচ্ছিল, যেখানে কোনো রকম টেলিস্ক্রিন ছিল না। তারপরে জুলিয়া জানায় যে সে অনেকজনের সাথে সেক্স করেছে এবং দলের মধ্যে যারা কাজ করে তাদের সঙ্গেই এই কাজগুলো করেছে। এক্ষেত্রে বলে রাখি যে এখানে অবিবাহিত ছেলে মেয়ের মধ্যে সেক্স করাটা অন্যায়, এটা দলের বিরুদ্ধে। এই ধরনের ছোটোখাটো কাজ করে জুলিয়া দলের নিয়মকে ভাঙে এবং এরপরে স্মিথ বলে যে তুমি কতজনের সঙ্গে শুয়েছো বা সেক্স করেছো তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি। এবং তারা সেখানে একটি গাছের তলায় সেক্স করে এবং তারা ঘুমিয়ে পড়ে। এটা বিগ ব্রাদারের নিয়ম অনুযায়ী একটি বিশাল অন্যায় কাজ তারা করে ফেলল। এই বিগ ব্রাদারের রাষ্ট্রে তাদের এই প্রেমের কাহিনী একটি নিষিদ্ধ প্রেমের কাহিনী। তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে থাকে। একদিন উইনস্টন স্মিথ তার বন্ধু ওব্রায়ানের সঙ্গে দেখা করে। ওব্রায়ান সে ইনার পার্টির একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তাকে সে তার মনের কথাগুলো বলে যে সে দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। ওব্রায়ান সে স্মিথকে জানায় যে সেও পার্টিকে পছন্দ করে না এবং সে ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। ব্রাদারহুড হচ্ছে এই রাষ্ট্রের বিরোধী দল, আর এই দলের নেতা হচ্ছে ইম্যানুয়েল গোল্ডস্টিন। স্মিথ ওব্রায়ানকে বিশ্বাস করে। একদিন ওব্রায়ান উইনস্টনকে ও তার প্রেমিকা জুলিয়াকে তার ফ্ল্যাটে ডাকে এবং তারা তিনজন মিলে আলোচনা করে। ওব্রায়ান তাকে একটি বই দেয়, যে বইটি লিখেছে বিরোধী দল ব্রাদারহুডের নেতা ইম্যানুয়েল গোল্ডস্টিন। এই বইটিতে পার্টির সম্পর্কে অনেক তথ্য সে জানতে পারে এবং সে এই বইটি পড়ে বোঝার চেষ্টা করে যে এই পার্টি এতটা ক্ষমতা কিভাবে মেনটেন করে। এরপরে একদিন উইনস্টন যে ভাঙাচোরা দোকান থেকে একটি ডায়েরি কিনেছিল তার দোতলায় সে একটি রুম ভাড়া নেয় এবং সেখানে উইনস্টন স্মিথ এবং জুলিয়া তারা এক যৌনতার গভীর সমুদ্রে ডুব দেয়। সেখানে তারা জীবনটাকে এনজয় করে। তাদের এই প্রেম যৌনতা বিগ ব্রাদারের চোখের আড়ালে চলতে থাকে। একদিন স্মিথ জুলিয়ার সঙ্গে সেক্স করার পর তার একটি স্মৃতি মনে পড়ে। তার মনে পড়ে তার পরিবারের কথা, যে তার পরিবার 1950 সালের সিভিল ওয়ারে কিভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং সে আরও স্মরণ করে যে তার একটি স্ত্রী ছিল যার নাম ক্যাথরিন। তার সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল? ক্যাথরিন যৌনতার প্রতি অতটা ইন্টারেস্টেড ছিল না, কারণ পার্টি থেকে তার উপর নানা রকম চাপ ছিল। পার্টির নিয়ম অনুযায়ী তাকে চলতে হতো। সপ্তাহে অন্তত একবার তাদের মধ্যে সেক্স হতো। পরবর্তীতে জানতে পারা যায় যে ক্যাথরিনের কোনো সন্তান হবে না, সেই জন্য তারা আলাদা থাকতে শুরু করে। এ রাষ্ট্রে ডিভোর্স
অ্যালাউড নয়, এবং সে এটাও স্মরণ করে যে কিভাবে ক্যাথরিনকে সে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এবং সে এটা নিয়ে খুব আফসোস করে। একদিন সেই ভাড়া বাড়িতে উইনস্টন এবং জুলিয়া সেক্স করছিল, এবং সেই বাড়িতে হঠাৎ করে পুলিশ আসে, এবং এই পুলিশ এসেছিল মিনিস্ট্রি অফ লাভ থেকে। স্মিথ এবং জুলিয়া তারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করার কথা ভেবেছিল, এবং তাদের এই চিন্তাভাবনার কথা, আমি আবারও বলছি, তাদের এই যে চিন্তাভাবনা দলের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করার যে চিন্তাভাবনা, এই কথাগুলো থট পুলিশ জেনে যায়। এখানে মানুষের চিন্তা ভাবনাকেও কন্ট্রোল করা হয়। তারা নিষিদ্ধভাবে যে যৌনতায় লিপ্ত হয়েছে এটি একটি বিশাল অপরাধ, এবং মিনিস্ট্রি অফ লাভ থেকে পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়, তাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়। গ্রেপ্তারের আগের মুহূর্তে জুলিয়া বলে যে এই পুলিশ আমাদের শরীরকে মেরে কষ্ট দিতে পারে, কিন্তু আমাদের চিন্তা, আমাদের ফিলিংস, আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। উইনস্টন স্মিথকে পুলিশ নিয়ে যায় রুম 101-এ। ভয় কাকে বলে সেটি উইনস্টন স্মিথ রুম 101-এ গেলেই বুঝতে পারবে। এখন প্রশ্ন আসে যে উইনস্টন স্মিথ এবং জুলিয়া তারা তো দুজনে টেলিস্ক্রিনের বাইরে একান্তে একটি ভাড়া বাড়িতে সময় কাটাচ্ছিল, তো হঠাৎ করে কে তাদের খবর বড় ভাইকে মানে বিগ ব্রাদারকে দিয়েছিল? এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে তাদের খবর দিয়েছিল সেই দোকানেরই মালিক, যে দোকানের দোতলায় তারা ভাড়া ছিল, যার নাম হচ্ছে মিস্টার চ্যারিংটন। তিনি একজন থট পুলিশের আন্ডার কভার এজেন্ট, একজন গুপ্তচর, একজন স্পাই, এবং সমস্ত ইনফরমেশন সেই বিগ ব্রাদারের ডিপার্টমেন্টে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো চারিদিকে গুপ্তচর ছড়িয়ে রয়েছে। তো এই মিস্টার চ্যারিংটন সে একজন গুপ্তচর। তারপরে উইনস্টন স্মিথের সঙ্গে ওব্রায়েনের সাক্ষাৎ হয়। স্মিথ অবাক হয়ে যায়, আসলে ওব্রায়েন স্মিথের বন্ধু হওয়ার ভান করেছিল। সে হচ্ছে আসলে একজন সরকারের এজেন্ট বা গুপ্তচর। তার বোঝো কাণ্ড, এই যে ওব্রায়েন যাকে উইনস্টন স্মিথ তার বন্ধু ভেবেছিল, সেও একজন সরকারের এজেন্ট বা গুপ্তচর। উইনস্টন স্মিথ যাদেরকে বন্ধু ভেবেছিল তারাই একজন এজেন্ট অর্থাৎ সরকারের গুপ্তচর। উইনস্টন স্মিথকে রুম 101-এ জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করানো হয়। তাকে কত মাস ধরে অভুক্ত রাখা হয়, কিচ্ছু খেতে দেওয়া হয় না, নানা রকমভাবে অকথ্য অত্যাচার চালানো হয়। তাকে মেরে পিটে স্বীকার করানো হয় যে সে বিগ ব্রাদারকে ভালোবাসে। ওব্রায়েন তাকে বলে যে ব্রাদারহুড নামে কোনো বিরোধী দল এই রাষ্ট্রে নেই, আর গোল্ডস্টিনের যে বই তোমাকে আমি দিয়েছিলাম সেই বইটি আমি লিখেছি এবং দলের আরও অন্যান্য সদস্যরা লিখেছে। আসলে এটি ছিল একটা ট্র্যাপ, একটি ফাঁদ, দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যারা বিদ্রোহ করার কথা ভাবে তাদেরকে ধরার একটি ফাঁদ। আর এই ট্র্যাপে উইনস্টন স্মিথ ফেঁসে গিয়েছে, বেচারা উইনস্টন স্মিথ। ওব্রায়েন বলে যে দলের এত ক্ষমতা সেটি দলের নিজের ভালো করার জন্যেই, দলের স্বার্থেই ক্ষমতা, এই ক্ষমতা মানুষের ভালো করার জন্য নয়। বেচারা উইনস্টন স্মিথ খুবই খারাপভাবে ফেঁসে গেল। মাসের পর মাস উইনস্টন স্মিথের উপরে অত্যাচার চালানো হয়। রুম 101-এ তাকে জিজ্ঞাসা করা হয় যে বল 2 আর 2 যোগ করলে কত হয়? তো উইনস্টন স্মিথ সে বলে 4 হয়। তো সেই জন্য তাকে আরও মারা হয়। বড় ভাইয়ের পুলিশ বলে যে বল 2 আর 2 যোগ করলে 5 হয়, এবং তার উপর এতই অকথ্য অত্যাচার চালানো হয় যে সে এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে 2 আর 2 যোগ করলে 5ই হয়। তার ব্রেন ওয়াশ করে দেওয়া হয় ওই রুম 101-এ। বিগ ব্রাদার ডান্ডা মেরে উইনস্টন স্মিথকে বুঝিয়ে দেয় যে পাওয়ার কাকে বলে। সব থেকে খারাপ হয় যখন রুম 101-এ স্মিথের জীবনে একটি ক্লাইম্যাক্স নেমে আসে। আমাদের গল্পের হিরো উইনস্টন স্মিথ ইঁদুর দেখে প্রচণ্ড ভয় পেত। ইঁদুরের প্রতি তার একটা ফোবিয়া ছিল। ইঁদুর দেখলে সে পাগলের মতন হয়ে যেত। আর এই ক্ষেত্রে তার এই ভয়টিকেই কাজে লাগানো হয়। তাকে একটি চেয়ারে বেঁধে দেওয়া হয়, তার মাথায় একটি খাঁচা বেঁধে দেওয়া হয় এবং সেই খাঁচার মধ্যে বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয়। এই ইঁদুর প্রচণ্ড ক্ষুধার্ত এবং ইঁদুরগুলো খাঁচা থেকে বের হবার জন্য উইনস্টনের মুখকে কেটে বেরোনোর চেষ্টা করবে। এবার উইনস্টন বলে যে
আমাকে কেন এত অত্যাচার করছো? সব জুলিয়া জানে, আমি কিছুই জানি না। যদি অত্যাচার করতে হয় জুলিয়াকে করো। এই ঘটনার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর একদিন একটি ক্যাফেতে উইনস্টন স্মিথকে দেখানো হয়। উইনস্টন স্মিথ, তার অবস্থা খুবই খারাপ। সে প্রচণ্ড বৃদ্ধ হয়ে গিয়েছে, তার চোখে মুখে সমস্ত হতাশার চিহ্ন। সেখানে জুলিয়া আসে, কিন্তু তাদের মধ্যে আর কোনো ভালোবাসার কথা হয় না। তাদের মধ্যে কেবল অফিসিয়াল কথাবার্তা হয়, কেবলমাত্র বিগ ব্রাদারের কথা হয়। অর্থাৎ এই বিগ ব্রাদার তার ক্ষমতা প্রয়োগ করে তাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটাকে নষ্ট করে দিতে সক্ষম হয়। স্মিথ একটি টেলিস্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং টেলিস্ক্রিনে তখন দেখানো হচ্ছে যে বিগ ব্রাদার ইউরেশিয়ান নামক একটি দেশ জয় করে নিয়েছে। উইনস্টন স্মিথ স্বীকার করে যে সে বিগ ব্রাদারকে ভালোবাসে এবং এই বিগ ব্রাদার তাদের ভালো চায় এবং এই বিগ ব্রাদার তাদের নিজেদের লোক, এবং এইভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের 1984 উপন্যাসটির কাহিনী তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আগামী আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। সাহিত্য পড়তে থাকো এবং সাহিত্যকে ভালোবাসতে থাকো। সাহিত্যই জীবন। ধন্যবাদ।